আমরা যে অনেক সময় বলি যে রিয়াল মাদ্রিদ হাই ব্লকে প্রেসিং করছে, অথবা ম্যান সিটি মিড ব্লকে ডিফেন্স করছে, অথবা ইন্টার মিলান বা অ্যাটলেটিকো মাদ্রিদ তারা লো ব্লকে ডিফেন্স করছে। এই যে হাই ব্লক, মিড ব্লক বা লো ব্লক ডিফেন্স, এগুলো আসলে কি? এগুলো হলো একটা টিমের ডিফেন্সিভ ফেজের অর্গানাইজেশন। অর্থাৎ আপনি কিভাবে ডিফেন্ড করতে চাচ্ছেন। আপনি কি হাই ব্লকে ডিফেন্স করছেন, নাকি মিড ব্লকে ডিফেন্স করছেন, নাকি লো ব্লকে ডিফেন্স করছেন? Assalamu alaikum and welcome to Outside the Box Analysis Presents Football Series Understanding the Game. এই সিরিজের শেষ পর্বে আমরা আলোচনা করার চেষ্টা করেছিলাম যে একটা ম্যাচের কয়টা কি মোমেন্টস থাকে বা কয়টা ফেজ থাকে, এবং সেই ফেজগুলোর মধ্য থেকে প্রথম যে ফেজ, অফেন্সিভ ফেজ, সেটা নিয়ে আমরা লাস্ট পর্বে আলোচনা করার চেষ্টা করেছি। আজকের পর্বে আমরা আলোচনা করার চেষ্টা করব ডিফেন্সিভ ফেজ নিয়ে। ডিফেন্সিভ ফেজ জিনিসটা কি? ডিফেন্সিভ ফেজ অ্যাকচুয়ালি হলো যখন আপনার টিমের পায়ে বল নেই, অর্থাৎ অপোনেন্টের পায়ে বল রয়েছে। দ্যাট মিনস আপনার টিম এখন ডিফেন্ড করছে। তাহলে আপনার টিম এখন কিভাবে ডিফেন্ড করছে? ইউজুয়ালি 3টা ব্লকে ডিফেন্ড করা হয়ে থাকে। এগুলোকে বলা হয়ে থাকে হাই ব্লক, অথবা মিড ব্লক, অথবা লো ব্লক। তো আপনার টিম এখন হাই ব্লকে ডিফেন্ড করছে, নাকি মিড ব্লকে ডিফেন্ড করছে, নাকি লো ব্লকে ডিফেন্ড করছে? এটা কিভাবে বোঝা যাবে? এটা আসলে বোঝা যাবে যে আপনার টিমের যে ডিফেন্সিভ লাইনটা রয়েছে, সেই ডিফেন্সিভ লাইনের হাইটটা কোথায় রয়েছে, অর্থাৎ ডিফেন্সিভ লাইন মাঠের কোন অংশে রয়েছে। এবং শুধু ডিফেন্সিভ লাইনই না, ফরওয়ার্ড লাইনটাও কোথায় রয়েছে সেটাও কিন্তু এই ক্ষেত্রে নির্দেশক। এখানে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস উল্লেখ্য যে একটা টিম মিড ব্লকে ডিফেন্স করছে, তার মানে এই না যে তারা সারা ম্যাচ জুড়েই মিড ব্লকে ডিফেন্স করছে, বা একটা টিম হাই ব্লকে ডিফেন্স করছে তার মানে এই না যে তারা সারা ম্যাচ জুড়েই হাই ব্লকে ডিফেন্স করছে। বরং একই টিম সারা ম্যাচের বিভিন্ন অংশে, বিভিন্ন স্টেজে, বিভিন্ন সময়ে তাদের প্রয়োজন অনুযায়ী তারা হাই ব্লকে ডিফেন্ড করতে পারে। কোনো একটা নির্দিষ্ট সময়ে তারা হয়তো মিড ব্লকে ডিফেন্স করছে, আবার কোনো একটা নির্দিষ্ট সময়ে তারা হয়তো লো ব্লকে ডিফেন্স করছে। তো শুরুতে আমরা হাই ব্লক ডিফেন্স নিয়ে কথা বলছি। হাই ব্লক ডিফেন্সের ক্ষেত্রে আপনার ডিফেন্সিভ লাইন অবশ্যই অনেক হাই আপ দ্য পিচে থাকবে। যদি খেয়াল করে দেখেন, তারা অলমোস্ট মিডফিল্ড লাইন পর্যন্ত উঠে আসতে পারে, ইভেন মিডফিল্ড লাইন পার হয়ে অপোনেন্টের থার্ডেও চলে আসতে পারে। এবং একই সাথে আপনার যে ফরওয়ার্ড লাইন রয়েছে তারাও অনেক হাই আপ দ্য পিচে রয়েছে, এবং ইভেন তারা অপোনেন্টের বক্সের ভিতরেও ঢুকে যেতে পারে। দ্যাট মিনস হাই ব্লক ডিফেন্সের ক্ষেত্রে আপনার অলমোস্ট পুরো টিম অপোনেন্টের হাফেই পুরোপুরি চলে আসছে। সো আমরা যদি একটা উদাহরণ দেখি, এখানে সাদা টিমটা হলো রিয়াল মাদ্রিদ এবং লাল টিমটা হলো লিভারপুল। তো সাদা টিম রিয়াল মাদ্রিদ যখন বিল্ড আপ করার চেষ্টা করছে, তখন লাল টিম লিভারপুল তারা হাই আপ দ্য পিচে এসে হাই ব্লকে ডিফেন্ড করছে। এক্ষেত্রে তাদের ডিফেন্সিভ লাইন অলমোস্ট সেন্টার লাইনে চলে এসেছে। অন্যদিকে তাদের ফরওয়ার্ড লাইন তো হাই আপ দ্য পিচে রয়েছেই, এবং তাদের সেন্টার ফরওয়ার্ড এই মোমেন্টে কিন্তু অলরেডি অপোনেন্টের বক্সের ভিতরে চলে গিয়েছে। এরপরে যদি আরও একটা উদাহরণ আমরা দেখি, সেম লিভারপুল যারা হাই ব্লকে ডিফেন্স করছে, এক্ষেত্রে তাদের ডিফেন্সিভ লাইনের একজন প্লেয়ার রাইট ব্যাক, তিনি কিন্তু আর ডিফেন্সিভ লাইনে নাই, তিনি কিন্তু হাই আপ দ্য পিচে উঠে এসে এখন মিডফিল্ড লাইনের সাথে জয়েন করেছেন। সো এখন যদি আমরা তাদের ডিফেন্সিভ লাইনটা চিন্তা করি, সেখানে তাদের 3জন প্লেয়ার রয়েছে, তারা কিন্তু অলমোস্ট সেন্টার লাইনে খুব কাছাকাছিই রয়েছে। এবং অন্যদিকে ফরওয়ার্ড লাইনে যারা রয়েছে তারা কিন্তু অপোনেন্টের বক্সের ঠিক বাইরে অবস্থান করছে, বলের টাচ করার সাথে সাথেই তারা কিন্তু বক্সের ভিতরে চলে যাবে। এর পরের উদাহরণটাতে যদি আমরা দেখি, এখানে ম্যান সিটি তারা হাই ব্লকে ডিফেন্স করছে ইন্টার মিলানের এগেইনস্টে, কিন্তু এটাকে কিছুটা সেমি হাই ব্লক বলা যেতে পারে। কারণটা কি? আপনি যদি খেয়াল করে দেখেন, এখানে ম্যান সিটির ডিফেন্স লাইন তারা কিন্তু ঠিকই সেন্টার লাইন বরাবর চলে এসেছে, কিন্তু তাদের ফরওয়ার্ড লাইনটা যদি আবার খেয়াল করে দেখেন, সেখানে এখন এই মোমেন্টে 4জন প্লেয়ার রয়েছে, কিন্তু তারা কিন্তু অপোনেন্টের বক্সের কাছাকাছি চলে যায়নি, বরং তারা অপোনেন্টের বক্স থেকে একটু পিছনে চলে এসেছে। সো এই মোমেন্টে তারা হাই ব্লকেই ডিফেন্স করছে, বাট এটাকে ইউজুয়ালি সেমি হাই ব্লক বলা যেতে পারে। এরপরে আমরা চলে আসবো মিড ব্লকে। মিড ব্লকে ইউজুয়ালি যেটা হয় যে আপনার টিমের প্লেয়াররা মোটামুটিভাবে 2টা অর্ধেই থাকে। অর্থাৎ এখানে যদি খেয়াল করে দেখেন, ডিফেন্সিভ লাইনের প্লেয়াররা তারা কিন্তু সেন্টার লাইন পর্যন্ত উঠে যায়নি, বরং সেখান থেকে কিছুটা পিছিয়ে চলে এসেছে। সেন্টার লাইনে এখন নেমে এসেছে মোটামুটিভাবে মিডফিল্ডের প্লেয়াররা, এবং কোনো কোনো ক্ষেত্রে ফরওয়ার্ড লাইনে যে প্লেয়াররা থাকে তারাও কিন্তু আসলে সেন্টার লাইনে নেমে আসতে পারে। সো কয়েকটা উদাহরণ যদি আমরা খেয়াল করি, ইন্টার মিলান তারা এখানে ম্যান সিটির এগেইনস্টে ডিফেন্স করছে মিড ব্লকে। এক্ষেত্রে তাদের ডিফেন্সিভ লাইনে যে 5জন প্লেয়ার রয়েছে তারা কিন্তু কিছুটা নিচে নেমে এসেছে, এবং অন্যদিকে ফরওয়ার্ড লাইনে যে 2জন সেন্টার ফরওয়ার্ড তাদের রয়েছে, তারা কিন্তু এই মোমেন্টে ঠিক সেন্টার লাইনে চলে এসেছে। একই ম্যাচ থেকে আমরা আরও একটা উদাহরণ দেখব, কিন্তু এবার উদাহরণটা হলো ম্যান সিটির। ম্যান সিটি ইউজুয়ালি হাই ব্লকে প্রেস করে, রাইট? কিন্তু এই মোমেন্টে তারা কিন্তু ডিফেন্ড করছে মিড ব্লকে। ওই যে বললাম যে একটা টিমই কিন্তু ম্যাচের ভিন্ন ভিন্ন সময়ে কখনো হাই ব্লকে থাকতে পারে, কখনো মিড ব্লকে থাকতে পারে, কখনো লো ব্লকেও নেমে আসতে পারে। সো এই মোমেন্টে ম্যান সিটি আসলে ডিফেন্ড করছে মিড ব্লকে অলমোস্ট 4-4-2 বা 4-2-4 এই হিসেবে।
যেখানে তাদের ফরওয়ার্ড লাইনে যে 2জন বা 4জন প্লেয়ার আপনি যেভাবেই বলেন না কেন, তারা কিন্তু অলমোস্ট সেন্টার লাইনের কাছাকাছি চলে এসেছে। এবং আপনি যদি খেয়াল করে দেখেন ম্যান সিটি প্লেয়াররা তারা কিন্তু মোটামুটিভাবে 2 অর্ধেই রয়েছেন। মিড ব্লকে যখন ডিফেন্ড করা হয় তখন অনেকেই একটা জিনিস একটু ভুল ব্যাখ্যা করে ফেলেন, অনেকেই বলে ফেলেন যেখানে হাই প্রেসিং করছে। অ্যাকচুয়ালি মিড ব্লকে যখন ডিফেন্ড করা হবে তখন সেখানে হাই প্রেসিং করা বলা হবে না। হাই প্রেসিংটা করা হয়ে থাকে যখন আপনি হাই ব্লকে ডিফেন্স করছেন। তবে হ্যাঁ, মিড ব্লকেও আপনি ইন্টেন্সলি প্রেস করতে পারেন, কিন্তু সেটাকে কিন্তু হাই প্রেসিং বলা হবে না। আপনি যদি হাই ব্লকে ডিফেন্স করেন অনলি দেন সেটাকে হাই প্রেসিং বলা হবে। আর মিড ব্লকে যখন আপনি ডিফেন্স করছেন তখন ইউজুয়ালি যেটা করা হয়ে থাকে সেটা হলো গাইডেড প্রেসিং। অর্থাৎ আপনি একটা টিমকে একটা নির্দিষ্ট অঞ্চলে গাইড করে নিয়ে যাচ্ছেন বা সেই পর্যন্ত যেতে দিচ্ছেন, দেন সেখানে আপনি গাইড করে নিয়ে যাওয়ার পরে সেখানে গিয়ে আপনি প্রেস করা শুরু করছেন। সো আমরা যদি এই উদাহরণটা দেখি, এখানে ইন্টার মিলান যখন ডিফেন্স করছে 5-3-2 এই শেপে তারা যখন মিড ব্লকে ডিফেন্স করছে, তারা ম্যান সিটিকে সেন্ট্রাল এরিয়া দিয়ে প্রোগ্রেস করতে দিচ্ছে না। তারা ম্যান সিটিকে হাফ লাইন পর্যন্ত আসতে দিচ্ছে, কিন্তু এরপরে তারা সেন্ট্রাল অঞ্চলটা তারা একদম কম্প্যাক্ট করে রেখেছে, সেখান থেকে ম্যান সিটিকে প্রোগ্রেস করতে দিচ্ছে না। তারা গাইড করছে ম্যান সিটিকে যে তারা যেন ফ্ল্যাঙ্ক এরিয়াগুলোতে বা ওয়াইড এরিয়াগুলোতে বলটাকে খেলে। অ্যান্ড দেন যখন তারা সেই ওয়াইড এরিয়াতে বল খেলবে তখন ইন্টার মিলানের যারা উইং ব্যাক রয়েছে ডিমার্কো এবং ডামফ্রিজ, তারা সেখানে গিয়ে তখন প্রেস ইনিশিয়েট করবে। অর্থাৎ তারা সেই প্লেয়ারটাকে বল নিয়ে টার্ন করতে দিবে না বা সামনে প্রোগ্রেস করতে দিবে না। সো এখানে প্রথমত ইন্টার মিলান সেন্ট্রাল এরিয়াটাকে কম্প্যাক্ট করে রেখেছে, সেখান থেকে ম্যান সিটিকে প্রোগ্রেস করতে দেয়নি বল নিয়ে। এবং বল যখন উইং এরিয়াতে খেলা হয়েছে সেখানে ডিমার্কো প্রথমে প্রেস ইনিশিয়েট করেছে যাতে করে বল নিয়ে টার্ন করতে না পারে, বরং ফোর্স করেছে বল নিয়ে যেন ব্যাকপাস খেলতে বাধ্য হয়। এবং ম্যান সিটি যখন ব্যাকপাস করতে বাধ্য হয়েছে তখন ডিমার্কো তিনি কিন্তু ঠিক তার আগের জায়গায় ব্যাক করে চলে এসেছেন, অর্থাৎ তার কাছে তখন অলরেডি হয়ে গিয়েছে। এরপরে ম্যান সিটি যখন বলটাকে সুইচ করেছে, অর্থাৎ তারা যখন বলটাকে আরেক পাশে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, তখন সাথে সাথে ইন্টার মিলানের যারা প্লেয়ার রয়েছে তারা কিন্তু সবাই স্লাইড করেছেন। অর্থাৎ বল যখন ট্রাভেল করছেন তারাও স্লাইড করে সেই অঞ্চলগুলোতে চলে আসার চেষ্টা করছেন, মিডফিল্ডটাকে কম্প্যাক্ট করে রাখছেন যাতে সেন্ট্রাল এরিয়াগুলো দিয়ে যেন বল প্রোগ্রেস করতে না পারেন, এবং একইভাবে তাদেরকে ফোর্স করবেন বা গাইড করবেন যাতে করে তারা উইং এরিয়াতে বল নিয়ে চলে যায়। এবং বল নিয়ে যখন আবার সেই উইং এরিয়াতে এসেছে তখন অপোজিট সাইডের যে উইং ব্যাক রয়েছে ডামফ্রিজ, তিনি গিয়ে কিন্তু প্রেস ইনিশিয়েট করেছেন যাতে করে বার্নার্দো সিলভা বল নিয়ে প্রোগ্রেস করতে না পারেন বা বল নিয়ে টার্ন করতে না পারেন, বরং তাকে ফোর্স করেছেন ব্যাকপাস খেলার জন্য। সো দ্যাট ইজ মিড ব্লক গাইডেড প্রেসিং বা ফ্লোটেড প্রেসিং। এবারে যদি আমরা চলে যাই লো ব্লক ডিফেন্সে, লো ব্লক ডিফেন্সের ক্ষেত্রে যেটা হয় যে আপনার ডিফেন্সিভ লাইনের যে হাইটটা থাকে সেটা অনেক নিচে চলে আসে, অনেক ডিপে চলে আসে। আপনি যদি খেয়াল করে দেখেন এক্ষেত্রে আপনার ডিফেন্সিভ লাইনের হাইটটা অলমোস্ট আপনার গোলের কাছাকাছি চলে আসে। সেটা হতে পারে 18 ইয়ার্সের বক্সের লাইন হতে পারে, বা তার নিচেও হতে পারে, বা তার ঠিক একটু উপরে হতে পারে। এটা ডিপেন্ড করে যে কোন টিম কীভাবে কোন জায়গায় তাদের ডিফেন্সিভ লাইনের হাইটটা ঠিক করবে। এবং মিডফিল্ড লাইনও নিচে নেমে আসে। অধিকাংশ ক্ষেত্রে লো ব্লক ডিফেন্ডিংয়ের ক্ষেত্রে ফরওয়ার্ড লাইনটাও নিচে নেমে আসে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হতে পারে ডিসকানেক্টেড প্লেয়ার থাকতে পারে। অর্থাৎ দেখা যেতে পারে যে একজন সেন্টার ফরওয়ার্ড তিনি হয়তো নিচে নেমে আসছেন না, তিনি দেখা যাচ্ছেন যে সেন্টার লাইনের আশেপাশে ঘুরাঘুরি করছেন, যদি তার টিম বল উইন করতে পারে তিনি যেন কাউন্টার অ্যাটাকে ইনিশিয়েট করতে পারেন। সো এখানে যদি আমরা একটা উদাহরণ দেখি, এখানে রিয়াল মাদ্রিদ এবং লিভারপুলের ম্যাচ হচ্ছে, লিভারপুলের পায়ে বল রয়েছে। এই মোমেন্টে পার্টিকুলারলি রিয়াল মাদ্রিদ তারা লো ব্লকে নেমে এসেছে। এক্ষেত্রে তাদের ডিফেন্সিভ লাইনটা যদি দেখেন 4জন যে ব্যাক রয়েছে তারা কিন্তু তাদের ডি বক্সের ভিতরে, অর্থাৎ 18 ইয়ার্স বক্সের যে লাইনটা রয়েছে তারও পিছনে নেমে এসেছে। সো খুবই লোতে তারা ডিফেন্সিভ ব্লকটা তৈরি করেছে। এবং মিডফিল্ড লাইনও কিন্তু নিচে নেমে এসেছে, এবং একমাত্র সেন্টার ফরওয়ার্ড বেনজিমা তিনি ফরওয়ার্ড লাইনে রয়েছেন, তিনিও মোটামুটি কিছুটা নিচেই নেমে এসেছেন। অন্যদিকে ইন্টার মিলান ম্যান সিটি ম্যাচে ইন্টার মিলান যখন ডিফেন্স করছে লো ব্লকে 5-3-2, এটা এখন অলমোস্ট 5-4-1-এর মতো হয়ে গিয়েছে। লো ব্লকে খুবই কম্প্যাক্ট একটা শেপে তারা ডিফেন্স করছে। এক্ষেত্রে তাদের ডিফেন্সিভ লাইনের হাইটটা যদি দেখেন 5জন ব্যাক যারা রয়েছেন তারাও কিন্তু সিমিলারলি তাদের যে 18 ইয়ার্স বক্স রয়েছে সেই বক্সের লাইন থেকে ভিতরেই চলে গিয়েছে, অর্থাৎ খুবই লো বাট খুবই ডিপে তারা ডিফেন্স করছে। এই উদাহরণটা দেখলে হয়তো অনেক অবাক হতে পারে, এখানে ম্যান সিটি তার আসলে লো ব্লকে ডিফেন্স করছে। ওই যে বললাম শুরুতে যে একটা টিম হাই ব্লকে ডিফেন্স করে বা মিড ব্লকে ডিফেন্স করে, তার মানে এই না যে তারা সারা ম্যাচ জুড়েই হাই ব্লকে বা মিড ব্লকে ডিফেন্স করবে, বরং ম্যাচের সিচুয়েশন অনুযায়ী কখনো কখনো তারা লো ব্লকেও নেমে আসবে। এই মোমেন্টে যদি আমরা খেয়াল করে দেখি, ম্যান সিটি তারা যখন ডিফেন্স করছে তখন 4-4-2 এই শেপে তারা একদম লো ব্লকে ডিফেন্স করছে। তাদের ডিফেন্সিভ লাইন অলমোস্ট তাদের 18 ইয়ার্সের যে বক্সটা রয়েছে সেই বক্সের কাছাকাছি নেমে এসেছে। এবং হাই ব্লকে যেমন আপনার অলমোস্ট সব প্লেয়ার অপোনেন্টের হাফে চলে যায়, লো ব্লকের সময় আপনার টিমের সব প্লেয়ার আপনার নিজেদের অর্ধেই চলে আসে। সিমিলারলি সেকেন্ড হাফের কথা যদি আমরা চিন্তা করে দেখি, যখন ম্যান সিটি 1-0 গোলে এগিয়েছিল ফাইনাল ম্যাচটাতে, তখন তারা একটা পর্যায়ে গিয়ে 4-4-2 এই শেপে লো ব্লকেই ডিফেন্স করছিল।
তো এই ছিল মোটামুটিভাবে আমাদের আজকের এই ডিফেন্সিভ ফেজের সংক্ষিপ্ত একটা আলোচনা, যেখানে আমরা হাই ব্লক, মিড ব্লক এবং লো ব্লক নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। একই সাথে আমরা উল্লেখ করার চেষ্টা করেছি যে হাই প্রেসিং এবং গাইডেড প্রেসিংয়ের মধ্যে পার্থক্যগুলো কী কী। আমাদের পরবর্তী পর্বে আমরা আলোচনা করার চেষ্টা করবো যে দুটো ট্রানজিশন ফেজ রয়েছে, অফেন্সিভ ট্রানজিশন এবং ডিফেন্সিভ ট্রানজিশন। এই দুটো ট্রানজিশন নিয়ে আমরা আমাদের পরের পর্বে আলোচনা করার চেষ্টা করব। সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।